হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাবিদ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা। এই অধ্যায় থেকে আজকে তিনটি টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে জাতীয়তাবাদ সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ধারণা এবং মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা এবং শিক্ষা সম্পর্কে তার যে ধারণা সেটা সম্পর্কেও আজকে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো যে এই যে চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু শুধুমাত্র একটি 6 মার্কসের কোশ্চেন লিখতে হবে 6 নম্বরের। ঠিক আছে, কোনো 2 মার্কসের কোশ্চেন থাকবে না এই অধ্যায় থেকে। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে জাতীয়তাবাদ সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ধারণা আলোচনা করো বা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। দেখো তোমরা এইভাবে 5টি পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক আছে, ভূমিকা 5টি পয়েন্ট, তারপরে উপসংহার লিখবে। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে অখণ্ড জাতীয়তাবাদ। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতে তার যে ধারণায় যে জাতীয়তাবাদ সেটা কিন্তু অখণ্ড জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদ মানে কি আগে বোঝো। জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ হচ্ছে একটা, বলতে পারো যে ভাবনা, একটা জনগোষ্ঠী, ধরো এই জনগোষ্ঠী, ঠিক আছে, এখানে অনেক মানুষজন আছে, একটা ভূখণ্ডের মধ্যে একটা জনগোষ্ঠী আছে, তারা মনে করে যে তারা অন্য জনগোষ্ঠীর থেকে তারা নিজেরা আলাদা। কোন দিক থেকে? ঐতিহাসিক দিক থেকে হতে পারে, ধর্ম, ভাষা, সাহিত্য, ঠিক আছে, এর উপর ভিত্তি করে তারা অন্য জনগোষ্ঠী থেকে যে নিজেদেরকে আলাদাভাবে মনে করে, এই যে তাদের যে চিন্তাধারা, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতে জাতীয়তাবাদ কিন্তু অখণ্ড জাতীয়তাবাদ হওয়া উচিত। অর্থাৎ সেখানে কিন্তু ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে যাতে সেখানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু ভারতবর্ষের মধ্যে অনেক ধর্ম, তারপরে জাতি, তারপরে ভাষার লোকেরা বসবাস করে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কোনোদিনই কিন্তু চাননি যে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক। নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিল যে অখণ্ড জাতীয়তাবাদ যাতে গড়ে ওঠে ভারতবর্ষে, তাই না? ভারতবর্ষে হিন্দু, মুসলিম, অর্থাৎ ভারত কি ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, যার মধ্যে সমস্ত ধর্মের মানুষ বসবাস করতে পারে, তাই না? এছাড়াও নানান জাতির মানুষ বসবাস করে, নানান ভাষাভাষী লোকেরা বসবাস করে। তার জন্য কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিল সমস্ত ধরনের মানুষজন তারা যাতে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু একটা দেশে থাকবে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু অখণ্ড জাতীয়তাবাদের সমর্থক ছিল। নেক্সট হচ্ছে উগ্র স্বদেশপ্রেম বিরোধী। তাহলে উগ্র স্বদেশপ্রেম অর্থাৎ নিজের দেশকে কে না ভালোবাসে, কিন্তু সেই দেশপ্রেম যদি হয় মানবতাবাদের বিরোধী, তাহলে সেটা কি উচিত? সেটা না। তাহলে যখন স্বদেশ প্রেম, ধরো এই জনসমষ্টি তারা ভাবে যে না, নিজের যে জাতি, নিজের যে জাতীয়তাবাদের যে বোর্ডটা, যে নিজের জনগোষ্ঠীটাই শ্রেষ্ঠ, আর অন্য যে আরো গোষ্ঠী আছে, আরো জাতি আছে, তারা তাদের থেকে শ্রেষ্ঠ নয় বা তাদের তুলনায় অনেক নিম্নমানের। এই যে চিন্তা চেতনা, যে উগ্র দেশপ্রেম, অর্থাৎ নিজের দেশকে নিজে সব থেকে বেশি পছন্দ করে, সেটা তো ঠিক, কিন্তু অন্য দেশের মানুষজনকে ঘৃণা করা সেটা কিন্তু ঠিক না। তার জন্য বলছে যে উগ্র দেশপ্রেম বিরোধী তিনি। নেক্সট হচ্ছে স্বাধীনতা ও সাম্যের ওপর গুরুত্ব আরোপ। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জাতীয়তাবাদ সম্পর্কে তার যে ধারণা, সেখানে কিন্তু স্বাধীনতা এবং সাম্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ কোন একটা জাতি যদি স্বাধীন যদি না হতে পারে, আর সেই সমাজের মধ্যে যদি অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে কোনো সাম্য, সুযোগ সমতা যদি না দেখা যায়, তাহলে কিন্তু সেখানে বলতে পারো যে জাতীয়তাবাদ পূর্ণরূপে আত্মপ্রকাশ করতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ও সাম্যের উপর গুরুত্ব আরোপ করেছে জাতীয়তাবাদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জাতীয়তাবাদ সম্পর্কে তার যে ধারণা, সেখানে কিন্তু ধর্ম নিরপেক্ষতার উপর তিনি জোর দেন। তিনি কিন্তু ধর্মের ভিত্তিতে যে আলাদা একটা জাতি তৈরি হবে তার উপর কিন্তু তিনি জোর দেননি। তাহলে একটা বৈশিষ্ট্য বলতে পারো বা একটা দিক বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদের, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। অর্থাৎ সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হবে, ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু চলবে আর কি, একটা দেশকে পরিচালনা করবে তারা। নেক্সট দেখো যে ত্যাগ ও শৃঙ্খলার আদর্শ। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সবসময় নিজের আত্মত্যাগের কথা বলেছে। ঠিক আছে, দেশপ্রেম তখনই সফল হবে যখন আর কি অন্যান্য নিজের স্বার্থের তুলনায় সবসময় দেশকে প্রাধান্য দেয় যেই সকল মানুষ আর কি। ঠিক আছে, নিজের যে তুচ্ছ যেই সমস্ত স্বার্থ আছে তাকে
ত্যাগ করে দেশপ্রেমে নিজেকে আত্মসমর্পণ করা, সেটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার কথা বলেছে, যে আত্মত্যাগ করতে হবে দেশের প্রতি, এবং শৃঙ্খলার আদর্শ, তাকে সুশৃঙ্খল ভাবে কি করতে হবে, যে সমাজ গড়ার পথে অগ্রসর হতে হবে। এবার আলোচনা করব মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, তার যে স্বাধীনতা সম্পর্কে ধারণা, তার শিক্ষা সম্পর্কে কি কি ধারণা ছিল তা সম্পর্কে এখন আলোচনা করবো। ঠিক আছে, আগে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। তাহলে এখন দেখো যে স্বাধীনতা সম্পর্কে মৌলানা আবুল কালাম আজাদের ধারণা। মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল এবং একজন স্বাধীনতা সংগ্রামীও ছিল। ঠিক আছে, একজন লিডার ছিল তখনকার দিনে। তা দেখো তার যে এই স্বাধীনতার ধারণা মৌলানা আবুল কালাম আজাদের 5টি পয়েন্টে আমরা আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অখণ্ডতা। তাহলে শুধুমাত্র যে বিদেশি শাসন থেকে মুক্তি পেলেই মানুষ স্বাধীন হয়ে যায় সেটা কিন্তু নয়। তার মতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে, ঠিক আছে, রাজনৈতিক সব দিক থেকে মানুষ যখন নিজের যে সিদ্ধান্ত সেটা নিজে নিতে পারবে স্বাধীনভাবে, সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। ঠিক আছে, তাহলে এখানে অখণ্ড স্বাধীনতার কথা বলা হয়েছে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে মানুষ কি করবে, যে নিজের সিদ্ধান্ত নিবে, ডিসিশন নিবে, সেই মানুষ যাতে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত না হন। ঠিক আছে, তাহলে স্বাধীনতা কোথায় থাকলো, তাহলে এর কথা বলা হচ্ছে অখণ্ড স্বাধীনতা। নেক্সট হচ্ছে ঐক্য ও সম্প্রীতি। তাহলে মৌলানা আবুল কালাম আজাদের যে স্বাধীনতার ধারণা, সেখানে মূল ভিত্তি হিসেবে বলা যায় যে ঐক্য ও সম্প্রীতি। তিনি কখনোই চাননি দেশ আর কি জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে দুটি ভাগ হয়ে যাক, কিন্তু শেষমেশে কি হয় যে আর কি ধর্মের ভিত্তিতে কি হয় যে আমাদের দেশ ভাগ হয়ে যায়। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ কখনোই চাননি যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ হয়ে একটি আলাদা রাষ্ট্র গঠিত হয়, যেটা পরে পাকিস্তান হয়। সেটা কিন্তু তার বিরুদ্ধে তিনি অনেক তার মত প্রকাশ করেছিলেন। তিনি চাননি কখনো যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে আরেকটা দেশ হোক, কিন্তু শেষে পাকিস্তান নামে একটি দেশ সৃষ্টি হয়। তাহলে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণার মধ্যে কিন্তু ঐক্য ও সম্প্রীতির কথা বলা হচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে যাতে ঐক্য গড়ে ওঠে। ঠিক আছে, তার মতে একমাত্র আর কি সাম্প্রদায়িকতা যাতে না দেখা যায়, একটা রাষ্ট্রের মধ্যে সমস্ত জাতি, সমস্ত ভাষা, সমস্ত ধর্মের মানুষ যখন একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে একটা জাতি গঠন করবে, তখনই সেই জাতি কি করতে পারবে, যে প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে, এটা তার মতে। নেক্সট হচ্ছে বৌদ্ধিক স্বাধীনতা। অনেক মানুষ আছে যারা কুসংস্কার ইত্যাদির উপর নির্ভর করে, তাদের আর কি যুক্তি না দিয়ে তারা কিন্তু অনেক কিছু মেনে নেয়, তাই না? তাহলে সেই তার উপরে তিনি বলেছিলেন যে বৌদ্ধিক স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া, অর্থাৎ যুক্তির উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছিলেন। লজিক, যেখানে লজিক নেই সেখানে কিন্তু বৌদ্ধিক স্বাধীনতা নেই। ঠিক আছে, কোন একটা জিনিসের উপরে অন্ধবিশ্বাস করা সেটা কিন্তু ঠিক নয়, এটা তার মতে। ঠিক আছে, তাহলে বৌদ্ধিক স্বাধীনতাও কিন্তু দরকার প্রকৃত স্বাধীনতা লাভ করতে গেলে। নেক্সট হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তাহলে সমাজের মধ্যে যদি বর্ণ, জাতি, তারপরে বলতে পারো ধর্ম ইত্যাদি নির্বিশেষে যদি অন্যায় আর কি ভেদাভেদ চলে, তাহলে সেই সমাজে কিন্তু সেই সমাজের মানুষেরা প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে না। তার মতে সমাজে যখন প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক ভাষাভাষী লোকেরা তারা ন্যায় বিচার পাবে সঠিকভাবে, তাদের মধ্যে ভেদাভেদ চলবে না, তখনই কিন্তু তারা স্বাধীনতা ভোগ করতে পারবে, সেটা বলেছেন। নেক্সট হচ্ছে শিক্ষাগত ক্ষমতায়ন। তাহলে যেহেতু মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, তিনি কিন্তু শিক্ষার উপর খুব জোর দিতেন। শিক্ষাগত ক্ষমতায়ন, তিনি কিন্তু সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। ঠিক আছে, যে সবারই প্রত্যেকের শিক্ষার দরকার, সেটা বয়স্ক শিক্ষা হোক আর বাল্য শিক্ষা হোক, প্রত্যেকের। তাহলে যখন সমাজের মানুষ, একটা দেশের মানুষেরা শিক্ষিত হবে, তখন সেই দেশের মানুষেরাই সঠিক চিন্তা ভাবনা করতে পারবে, তাই না? স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবে, তারা কুসংস্কার মুক্ত থাকবে। যারা শিক্ষিত তারাই কি হয়, তারা যুক্তি দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করে, অন্ধবিশ্বাস হয় না, তারা আর কি অন্ধবিশ্বাসী হয় না, তাই না? আর তারাই কিন্তু একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তাহলে শিক্ষার ক্ষমতায়ন কিন্তু দরকার একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। তাহলে এই হয়ে গেল স্বাধীনতা সম্পর্কে আর কি মৌলানা আবুল কালাম আজাদের যে ধারণা, সেটা আলোচনা করলাম। এটাও কিন্তু তোমাদের 6 মার্কসের জন্য আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আলোচনা করব তোমাদের যে লাস্ট এই অধ্যায়ের 4র্থ অধ্যায়ের লাস্ট একটি টপিক, সেটা হচ্ছে শিক্ষা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদের ধারণা। ঠিক আছে, এটাও আমরা 5টি পয়েন্টে কিন্তু আলোচনা করব। ফার্স্ট দেখো,
সর্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষার উপর গুরুত্ব। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, তিনি মনে করতেন যে দেশের সমস্ত, যে বলতে পারো ছোট থেকেই প্রত্যেকের শিক্ষা কিন্তু বাধ্যতামূলক হওয়া উচিত, কারণ একটা দেশের অগ্রগতির জন্য কিন্তু সকলকে শিক্ষিত হতে হবে। তাছাড়া কিন্তু কিন্তু একটা দেশের অগ্রগতি কিন্তু কি কখনো সম্ভবই নয়, সেটা বলেছেন। তার জন্য তিনি গণশিক্ষার কথা বলেছেন, গণশিক্ষা প্রসারের কথা। নেক্সট হচ্ছে দেখো যে ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী শিক্ষা। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ সবসময় ধর্মনিরপেক্ষ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে, অর্থাৎ কোনো যে শিক্ষা সেটা কিন্তু কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ হবে না। কোনো শিক্ষা কোনো একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে আবদ্ধ হবে না, কারণ তার দ্বারা কি হবে, যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা কিন্তু গড়ে উঠবে না, আর কি ধর্মের মধ্যে বিভেদ দেখা যাবে, আর যেটা কিন্তু একটা দেশের ঐক্যের জন্য খুবই খারাপ। তার জন্য তিনি বলেছেন যে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রচলন করা উচিত, এবং মানবতাবাদী শিক্ষা, অর্থাৎ একজন ছাত্রছাত্রী যাতে তাদের মধ্যে একটা মূল্যবোধ যাতে আসে সেটাও কিন্তু দেখা উচিত সেই শিক্ষার মধ্যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিজ্ঞান ও আধুনিক শিক্ষার প্রসার। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ যে ছিল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু বিজ্ঞান এবং আধুনিক শিক্ষার প্রসারে কিন্তু বিশ্বাসী ছিলেন, কারণ একটা দেশের মধ্যে যখন বিজ্ঞান আধুনিক শিক্ষার প্রসার ঘটবে তখনই সেই দেশের উন্নতি অগ্রগতি ঘটবে, তাই না? সেখানে রিসার্চ চলবে, সেখানে নতুন নতুন আবিষ্কার ঘটবে, তার দ্বারা একটা দেশের উন্নতি সাধন হবে। তিনি কিন্তু চেয়েছিলেন, এটা ভারতের পক্ষে বলা যাচ্ছে আর কি। নেক্সট হচ্ছে মাতৃভাষায় শিক্ষা। তাহলে যখন একটা শিশু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তাহলে সে তার কোন ভাষায় সব থেকে বেশি বলতে পারো যে জোর থাকে, নিজের মাতৃভাষাতে। আর সেই ভাষাতেই যদি সে শিক্ষা অর্জন করে তাহলে তার মধ্যে একটা সৃজনশীলতা আসে। ঠিক আছে, তাহলে ছোটবেলা থেকেই কিন্তু তার মাতৃভাষাতেই শিক্ষাদান দরকার। বড় হয়ে গেলে অন্য ভাষা শিখতে পারে, অন্য ভাষায় শিক্ষাদান করতে পারে, সেটা ঠিক, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু একজন ছাত্রকে বা ছাত্রীকে তাকে কিন্তু তার মাতৃভাষাতেই শিক্ষাদান করা উচিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। এই যে মৌলানা আবুল কালাম আজাদ যে ছিল, তিনি কিন্তু নারী শিক্ষার প্রসারে কিন্তু অনেক কাজ করেছেন। তিনি নারী শিক্ষার কথা বলেছেন যে একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে যদি নারীরা শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই দেশের অগ্রগতি সম্ভবই নয়, তাই না? একটা পরিবারে যদি নারীরাই শিক্ষিত না হয় আর নারীদের কাছেই তার যে সন্তানরা আছে তারা তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে তার যে সন্তানরা আছে তারাও শিক্ষিত হবে, তাই না? আর তার দ্বারা কি হবে, সমস্ত দেশবাসী, সমস্ত দেশে শিক্ষার হার বাড়বে, আর তার দ্বারা সেই দেশের উন্নতি সাধন করবে। তাহলে একটা দেশের অগ্রগতি সবসময় নারী শিক্ষার উপর কিন্তু ডিপেন্ড করে, তাই না? কিন্তু কি দেখা যাচ্ছে যে নারী শিক্ষা বর্তমানে অতটা আস্তে আস্তে অগ্রগতি বাড়ছে আগের তুলনায়। আগে তো নারীদের শিক্ষার অধিকারই ছিল না, তাই না? শুধুমাত্র পুরুষদের শিক্ষার অধিকার ছিল, নারীদের শিক্ষার অধিকার ছিল না। কিন্তু এখন বর্তমানে নারী শিক্ষারও অগ্রগতি ঘটছে, আর তার দ্বারা কি হবে, যে দেশের অগ্রগতিও ঘটবে। তাহলে এই হয়ে গেল শিক্ষা প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদের যে ধারণা তার সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এই অধ্যায় থেকে শুধুমাত্র তোমাদের 6 মার্কসের একটি কোশ্চেন আসবে, আর সেটাই তোমাদের লিখতে হবে, কোনো 2 মার্কসের শর্ট কোশ্চেন আসবে না। ঠিক আছে, তাহলে এর যে পরের অধ্যায় সেটা কিন্তু আমি নেক্সট দিন থেকে আলোচনা করা শুরু করব। তাহলে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।